একসময় নামকরা কুলি, ইউনিয়ন নেতা, এবার নিজের পুরনো ভঙ্গি আর নতুন উদ্যম নিয়ে ফিরে এসেছে, শুধু প্রতিশোধ নিতেই নয়, বরং সত্যকে প্রকাশ করতে। এই ভিডিওতে এক্সপ্লেন করতে যাচ্ছি থালাইভা রজনীকান্তের সোয়াগে ভরপুর আর লোকেশ কানাগরাজের হাই ভোল্টেজ অ্যাকশন থ্রিলার মুভি কুলি। চলুন তাহলে ভিডিও শুরু করি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন এমন সব নতুন কন্টেন্ট সবার আগে পেতে পারেন। মুভির শুরু হয় বিশাখাপত্তনম থেকে, যেখানে আমাদের দেখানো হয় একটি বন্দর। সেই বন্দরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ চলে, কিন্তু গল্প এতটুকুতেই সীমাবদ্ধ নয়। এই বন্দরে কিছু অবৈধ কাজও হয়। ওপর থেকে দেখলে মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু ভেতরে তাকালে বোঝা যায় যে বন্দরের ভেতরে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। জানা যায় এই বন্দরে এমন কিছু বিলাসবহুল ঘড়ির ইম্পোর্ট এক্সপোর্ট হয় যা হীরা ও সোনার থেকেও দামি। আর এখানে কাজ করা কুলিরা এই বিষয়ে একেবারেই অজ্ঞ, তারা সম্পূর্ণ নিরক্ষর। এই বন্দর চালায় এক ব্যক্তি যার নাম সাইমন, আর সে অত্যন্ত ক্ষমতাবান। এতটাই ক্ষমতাবান যে লোকেরা তার প্রতিটি কথা শোনে। ক্ষমতাবান হওয়ার পাশাপাশি সাইমন অত্যন্ত ধনীও, আর তার ডান হাত হল দয়াল। দয়াল এমন একজন যে ভীষণ রকমের খুনে স্বভাবের, কাউকেই ভয় পায় না সে। আর যদি মনে করে যে বন্দরে কোনো পুলিশি গুপ্তচর আছে, তাহলে সে তাকে একদম প্রাণে মেরে দেয়। এই কারণেই এখানে কাজ করা প্রতিটি কুলি দয়ালের ভয় থাকে, কারণ দয়াল খুবই উন্মাদ প্রকৃতির। সে যে কোনো সময়ে যে কোনো কিছু করতে পারে, আর এই জন্যই প্রতিটি কুলি তার কথা মতো চলে। অর্থাৎ এখানে যত কুলি কাজ করে তাদের সবাইকে নিয়ন্ত্রণ করে দয়াল। এরপর গল্প চলে আসে চেন্নাইয়ে, যেখানে আমরা দেখি এক ব্যক্তিকে, তার নাম দেবরাজ, তবে সবাই তাকে দেবা বলে ডাকে। জানা যায় দেবার একটি বিশাল প্রাসাদ আছে, যেখানে অনেক লোক ভাড়া দিয়ে থাকে। কিন্তু এই ম্যানশনের বিশেষত্ব হল এখানে ছাত্রদের মাত্র 1/3 ভাড়া দিতে হয়। তবে এখানে থাকতে গেলে তাদের অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। এখানেও সবাই দেবাকে খুব সম্মান করে এবং কিছুটা ভয়ও পায়। 30 বছর ধরে দেবা মদ ছয়নি, আর তার ডেরায় মদ সম্পূর্ণ নিষিদ্ধ। কয়েকদিন পর দেবা জানতে পারে যে তার বন্ধু রাজশেখরের মৃত্যু হয়েছে। এই খবর শুনে সে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়, কারণ রাজশেখর ছিল তার একদম কাছের বন্ধু। দেবা যখন রাজশেখরের শেষকৃত্যে যায়, তখন সেখানে তার দেখা হয় প্রীতির সঙ্গে। প্রীতি দেবাকে বলে যে তোমার এখানে কোনো কাজ নেই, এখান থেকে এখনই চলে যাও। এভাবে প্রীতি দেবাকে অপমান করে তাড়িয়ে দেয়। জানা যায় রাজশেখরের 3 মেয়ে, যার মধ্যে প্রীতি সবচেয়ে বড় এবং সবচেয়ে বুদ্ধিমতী। অন্যদিকে দেবা রাজশেখরের ময়না তদন্তের রিপোর্ট দেখে, যেখানে উল্লেখ আছে যে রাজশেখর কার্ডিয়াক অ্যাটাকে মারা যায়। কিন্তু দেবার মনে সন্দেহ জাগে, তাই সে প্রীতির কাছ থেকেও রাজশেখরের ময়না তদন্তের রিপোর্ট চেয়ে নেয়। যখন সে দুটি রিপোর্ট মিলিয়ে দেখে আর বুঝতে পারে যে রাজশেখরের মৃত্যু হঠাৎ করে হয়নি, বরং এটি একটি খুন। কেউ রাজশেখরের বুকে বারবার আঘাত করেছিল, যার ফলে তার কার্ডিয়াক অ্যাটাক হয় এবং মৃত্যু ঘটে। এবার দেবা রাজশেখরের খুনিকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এটা এত সহজ ছিল না, কারণ দেবা রাজশেখরের সঙ্গে 30 বছর ধরে দেখা করেনি, আর এখন হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। তাহলে এই 30 বছরের ঘটনা সে কিভাবে উদ্ঘাটন করবে? যাই হোক, দেবা তদন্ত শুরু করে এবং জানতে পারে যে রাজশেখর একটা ইলেকট্রিক চেয়ার তৈরি করেছিল। সেটা এমন একটা চেয়ার ছিল যা কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের দেহ ছাই করে দিতে পারবে। অনেক পরিশ্রমের পর রাজশেখর সেই ইলেকট্রিক চেয়ার সম্পূর্ণ তৈরি করে ফেলেছিল। রাজশেখরের এই চেয়ার বানানোর উদ্দেশ্য ছিল, যখন মানুষ মারা যায় এবং তাদের দাহ করা হয়, তখন যে ধোঁয়া বের হয় তা প্রচুর বায়ু দূষণ সৃষ্টি করে। এই ইলেকট্রিক চেয়ারের মাধ্যমে দাহ করলে সেই দূষণ রোধ হবে। কিন্তু যখনই প্রজেক্টটি কিছু সরকারি কর্মকর্তাদের সামনে উপস্থাপন করা হয়, তারা সেটি প্রত্যাখ্যান করে দেয়। তাদের যুক্তি ছিল, যদি এই ইলেকট্রিক চেয়ার ভুল মানুষের হাতে অর্থাৎ কোনো শত্রুর হাতে পড়ে, তাহলে ভয়াবহ বিপদ ঘটতে পারে। তাই তারা প্রজেক্টটি সেখানেই বন্ধ করে দেয়। এই ঘটনার পর রাজশেখর পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে বহু বছর ধরে এই প্রজেক্টে কাজ করছিল। প্রীতিও তাকে অনেক সাহায্য করেছিল। এরপর আমরা দেখি সাইমনকে, যে কিনা সেই বন্দরের নিয়ন্ত্রক। তখন হঠাৎ করে সাইমনের উপর কিছু লোক আক্রমণ করে। সাইমন তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি, আর সাইমনের সঙ্গে ছিল মাত্র কয়েকজন, যার মধ্যে দয়ালও ছিল। দয়াল আর সাইমন মিলে সব শত্রুকে মেরে ফেলে। এভাবে অন্তত 20 থেকে 25টি লাশ পড়ে যায়। তখন সাইমনের মনে প্রশ্ন জাগে, এতগুলো লাশ এখন কোথায় গোপন করা হবে? এতগুলো লাশ কিভাবে নিষ্পত্তি করা হবে? তখন সাইমন রাজশেখরের তৈরি সেই ইলেকট্রিক চেয়ারের কথা জানতে পারে, যা মুহূর্তের মধ্যে লাশকে ছাইয়ে পরিণত করে দিতে পারে। আর সে সাথে সাথে রাজশেখরের কাছে পৌঁছে যায়। কিন্তু রাজশেখর জানায় যে তার ইলেকট্রিক চেয়ার সরকারের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এবং সরকার সেটি নিয়ে গেছে। তখন রাজশেখরে আবারও সাইমনের জন্য একটি নতুন ইলেকট্রিক চেয়ার বানাতে বাধ্য হয়।
কারণ রাজশেখর যদি না বলে দেয় তাহলে সাইমন তার পুরো পরিবারকে হত্যা করবে। ফলস্বরূপ রাজশেখর সাইমনের জন্য কাজ চালিয়ে যায়। এর বদলে অবশ্য সে প্রচুর টাকাও পায়, যার ফলে তার পরিবারও খুশি ছিল। এরপর হঠাৎ রাজশেখরের মৃত্যু হয়। দৃশ্যপট আবারও বর্তমানে আসে। এবার জানা যায় দয়াল প্রায় প্রতিদিনই অনেক কুলিকে মেরে ফেলে, অথবা এমন গুপ্তচরদের হত্যা করে যারা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখে। কিন্তু এবার দয়ালের উপর চাপ আসে যে লাশগুলো সঠিকভাবে শেষ করা হচ্ছে না, যার কারণে সমস্যা তৈরি হতে পারে। তাই বডিগুলো আগের মতনই ফিনিশ করতে হবে। কিন্তু সেটা তো এখন আর সম্ভব না, কারণ ইলেকট্রিক চেয়ার চালাতো রাজশেখর, যে এখন আর বেঁচে নেই। তখন দয়ালের মনে পড়ে যে সেই চেয়ার তো রাজশেখরের মেয়েও চালাতে পারবে। তাই দয়াল এবার অনেক লোক পাঠায় প্রীতির হোস্টেলে। যখন দয়ালের লোকেরা হোস্টেলে পৌঁছায় তখন তাদের মুখোমুখি হয় দেবা। এখানে দারুণ একটা ফাইটিং সিন হয়। দেবা সবাইকে শেষ করে, নিজেই প্রীতিকে নিয়ে সোজা দয়ালের কাছে চলে যায় আর বলে যে আমি ইলেকট্রিক চেয়ার চালাতে পারি, যদি তোমরা আগে বলতে আমি নিজেই এখানে চলে আসতাম। আসলে দেবা এখানে এসেছে রাজশেখরের খুনিকে খুঁজে বের করার জন্য, তাই সে এত বড় রিস্ক নিয়েছে। আর প্রীতিকেও এখানে নিয়ে এসেছে। এরপর সে প্রীতিকে সেই চেম্বারে নিয়ে যায় যেখানে ইলেকট্রিক চেয়ার রাখা আছে। প্রীতি অনেক চেষ্টা করে চেয়ার চালাতে, কিন্তু শুরুতে তাদের বেশ সমস্যা হয়, কারণ সিস্টেমটি অনেক আপডেট হয়ে গিয়েছিল। তবুও শেষ পর্যন্ত প্রীতি ইলেকট্রিক চেয়ার চালাতে সক্ষম হয় এবং আবারও লাশ দাহ করার কাজ শুরু হয়। কিছুদিন ধরে প্রীতি আর দেবা একসঙ্গে এই কাজ চালিয়ে যায়। একদিন সাইমন জানতে পারে তাদের ভেতরে একজন পুলিশি গুপ্তচর আছে। তখন সাইমন সেই লোকটিকে নির্মমভাবে হত্যা করে। অনেকদিন কাজ করার পর দেবা চায় প্রীতি যেন এখান থেকে চলে যায়, কারণ যদি প্রীতি না যায় তার জীবনও ঝুঁকিতে পড়তে পারে। রাজশেখরের মৃত্যুও তো এমনি এমনি হয়নি, সে তো তাদেরই কাজ করছিল, তবুও প্রাণ হারিয়েছে। কিন্তু এই কাজের বিনিময়ে প্রীতি অনেক টাকা পাচ্ছিল এবং নিজের পরিবারকেও ভালোভাবে দেখাশোনা করতে পারছিল। তাই সেই কাজ চালিয়ে যেতে চায়। কিন্তু দেবা তাকে বোঝানোর চেষ্টা করে, আমরা এখানে তোমার বাবার খুনিকে খুঁজে বের করতে এসেছি, টাকা কামানোর জন্য নয়। এবার একটা কথা জানা যায় যে দেবা শুধু রাজশেখরের বন্ধুই ছিল না, বরং সে রাজশেখরের বোনকে বিয়ে করেছিল। দেবা আসলে প্রীতির ফুফা, কিন্তু প্রীতি তাকে আঙ্কেল বলে ডাকে না। এর মধ্যে সাইমন দেবাকে নিজের কাছে ডেকে পাঠায় এবং সাইমন দেবাকে বলে যে আমি তোমাকে আগেও কোথাও দেখেছি মনে হচ্ছে। যাই হোক, এখন আমার কাছে তোমার কাছে একটা বড় কাজ আছে। আজ আমি অনেক বড় একজন বিশ্বাসঘাতক ইনফর্মারকে মেরেছি। সে আর কেউ নয়, আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ দয়াল। দয়াল গত ৮ বছর ধরে আমার সঙ্গে কাজ করছিল এবং সেই সবচেয়ে বড় ইনফর্মার হয়েছিল। আমি তাকে খুব নির্মমভাবে মেরেছি। আর এখন আমি চাই তুমি তার লাশ দাহ করো। আমি চাই না তুমি তার লাশটা ইলেকট্রিক চেয়ারে দাও। আমি চাই তুমি তাকে কবর দাও, যাতে পরের বার কেউ তার জায়গায় এলে দয়ালের কবর দেখে আর সতর্ক থাকে। প্রীতি আর দেবা দয়ালের লাশ কবর দিতে যায় এবং দুজন মিলে কবর দিয়ে দেয়। কিন্তু কবর দেওয়ার পরই হঠাৎ দয়াল মাটির নিচ থেকে বেরিয়ে আসে। তখন বোঝা যায় দয়াল আসলে বেঁচে আছে। এই দৃশ্য দেখে দেবার সঙ্গে সঙ্গে সাইমনকে ফোন করে জানায় দয়াল এখনও জীবিত। তখন সাইমন বলে, যদি তুই দয়ালকে এখনই মেরে ফেলিস তবে তুই যা চাইবি আমি তোর জন্য তাই করব। সাইমন ভেবেছিল দেবা দয়ালকে মেরে ফেলবে, কিন্তু দয়াল দেবার সামনে নিজের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। দয়াল বলে, আমি একজন পুলিশ, আমার বাচ্চা আছে, তার অনাথ হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও। শেষমেশ প্রীতির কথায় দেবা তাকে ছেড়ে দেয়। এরপর দেবার প্রীতির দয়ালকে একটি ট্রেনে তুলে দেয় যাতে সে এখান থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু দয়াল বলছিল যে যদি সে একাই যায় তাহলে কেউ না কেউ তাকে ধরে ফেলবে, তাই আমাকে কারোর সঙ্গেই পাঠাও। তখন প্রীতি বলে, আমি তোমার সঙ্গে যাব। দেবা একদম রাজি হচ্ছিল না, কিন্তু প্রীতি বলল, আমার কিছু হবে না। এরপর আমরা দেখি দেবা সাইমনের কাছে চলে আসে। সাইমন ভাবল হয়তো দেবা দয়ালকে মেরে দিছে। এখানে সাইমন দেবাকে বলে, তোমার সম্পর্কে আমি সব কিছু জানি। আমি খুব ভালোভাবেই জানি তুমি তোমার বন্ধু রাজশেখরের খুনের সম্পর্কে জানতে এসেছ। তারপর সাইমন দেবাকে একটি সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় দয়াল রাজশেখরকে খুব খারাপভাবে মারছিল। দয়াল যখন রাজশেখরকে মারছিল তখন রাজশেখর দয়ালের কানে কিছু বলেছিল এবং এই সব কথা দেবা জানতে চায়। শেষ পর্যন্ত রাজশেখর দয়ালের কানে কি বলেছিল? দয়াল বলে যে রাজশেখর আমার কানে শুধু পাওয়ার হাউস কথাটাই বলেছিল। এটা শুনে আমাদের নায়ক অর্থাৎ দেবা ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং জানা যায় যে ৩০ বছর আগে আমাদের নায়ক অর্থাৎ দেবা একজন ইউনিয়ন লিডার ছিলেন। সে একজন কুলি ছিল এবং তখনও সে মানুষের জন্য লড়ত, কিন্তু লালপানি খাওয়ার খুব খারাপ অভ্যাসের কারণে তার কাজও নষ্ট হয়ে গিয়েছিল এবং রাজশেখর একদিন তাকে শপথ করিয়েছিল যে সে লালপানি খাওয়া বন্ধ করবে। আর তখন থেকেই রাজশেখর লালপানি ছেড়ে দিয়েছিল। এখন গল্পটি বর্তমান সময়ে আসে এবং জানা যায় যে দয়াল অনেক বড় একটা গেম খেলে দিছে। প্রীতিকে সে নিজের কাছে বন্দী করছে
এবং সে এখানে একেবারেই নিরাপদ না এবং সে দেবাকে ফোন করে বলে যে এখন তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি সাইমনকে বলে দেব যে তুই আমাকে বাঁচিয়ে রেখেছিস। তাই দয়ালাল দেবাকে যে কাজই করতে বলে দেবাকে সেই সব কাজই করতে হয়। দেবা জানতে পারে যে দয়ালের কাছে কোটি কোটি টাকার সম্পদ আর অনেক সোনা আছে, প্রায় 200 কোটি টাকার সম্পদ, এবং সেইটাকে আরও বাড়াতে চায় এবং এই সব কাজ এখন দেবা দয়ালের জন্য করবে। আর দীর্ঘদিন এভাবেই দেবা দয়ালের জন্য কাজ করছে। এরপর আমরা জানতে পারি যে সাইমনের একটা মেয়ে আছে যার নাম অর্জুন। অর্জুন তার বাবা সাইমনের মতো হতে চায় না, সে কাস্টম অফিসার হতে চায় এবং সে একটা মেয়ে কল্যাণীর সঙ্গে প্রেম করে। কল্যাণীও তাকে খুব ভালোবাসে, কিন্তু অর্জুন তাকে নিয়ে এখান থেকে কোথাও যেতে পারে না, কারণ সে এখানে আটকা পড়ে আছে। অনেকদিন এখানে থাকার পর দেবা আরও কিছু কথা জানতে পারে। সে জানতে পারে এই বন্দরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হয়, এছাড়াও এখানে অনেকগুলি লাক্সারি ঘড়ির ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হয়। আরও একটি কথা সে জানতে পারে যে এই বন্দরটি হৃৎপিণ্ডের একটি বড় সরবরাহক। এখান থেকে অনেক হৃৎপিণ্ড রপ্তানি করা হয় এবং সেই হৃৎপিণ্ড আর কারো নয় বরং এখানকার কুলিগুলোরই। এই সব কাজ সাইমনের তত্ত্বাবধানে চলে। এই সব তথ্য জানার পর দেবা খুবই চমকে যায়, কারণ সে ভাবতেও পারে না যে এই বন্দর এমন কিছু ঘটছে। অন্যদিকে সাইমন দেবাকে পুতুলের মতো নাচাচ্ছে। এখন সে তাকে নতুন কাজ দেয়। সে বলে এখন তোমাকে সাইমনের ছেলে অর্জুনকে মারতে হবে। কিন্তু দেবা খুব ভালোভাবে জানে যে অর্জুন এমন একজন ছেলে যে কিনা এই বন্দরের সবার থেকে একেবারে আলাদা। এখানে যে লিডার আছে গ্যাংয়ের সবচেয়ে আলাদা ছেলে অর্জুন, যে আলাদা কিছু করতে চায়। তাই দেবা তাকে মারে না, বরং সে তাকে তার প্রেমিকা কল্যাণীর সঙ্গে রাতারাতি দূরে পাঠিয়ে দেয়। কিন্তু পরের মুহূর্তেই দেবার কাছে দয়ালের একটি মেসেজ আসে। সে খুব বড় একটা ভুল করেছে অর্জুনকে না মেরে ফেললে। এটি দেখে দেবা হতবাক হয়ে যায় যে এত দ্রুত দয়াল এইসব তথ্য কিভাবে জানল। অন্যদিকে আমরা দেখি সাইমনকে। এবার সে দেবা সম্পর্কে অনেক তথ্য জানতে পারে এবং সে সিসিটিভিতে চোখ রাখলে দেখতে পায় যে দেবা তাদের লোকদের মারধর করছে, অর্থাৎ সে কোনো সাধারণ মানুষ নয়। পরের দিন দয়াল প্রীতিকে একটা 30 তলা বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখান থেকে সে দেবার কাছে ভিডিও কল করে বলে যে তুমি যে ভুল করেছ তার কারণে এবার প্রীতির প্রাণ যাবে। এবার দয়াল প্রীতিকে 30 তলা বিল্ডিং থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, আর তখনই দেবার সুর পরিবর্তন হয় এবং সে বলে তুমি এটা করতে পারবে না দিলীপ। নিজের আসল নাম শুনে দয়াল হতবাক হয়ে যায়, কারণ দয়ালের আসল দিলীপ। এরপর দেবা দয়ালকে বলে যে যখন আমি অর্জুনকে কল্যাণীর সঙ্গে পাঠিয়েছিলাম তখন অর্জুন তো তোমাকে বলবে না যে আমি তাকে মারিনি, তাহলে কে বলতে পারে? হ্যাঁ, একমাত্র ওই মেয়েই তোমাকে বলতে পারত, এবং সে হলো কল্যাণী। তাই দেবা কল্যাণীকে সেই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে রেখেছিল এবং ভিডিও কলে দয়াল সেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। এখানেই আমরা আরও একটি তথ্য পাই যে প্রকৃতপক্ষে কল্যাণী হল দয়ালের স্ত্রী। এই তথ্য দেবার কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই সব দেখে দয়াল সম্পূর্ণ হতবাক হয়ে যায়, যার ফলে অনিচ্ছায়ও তাকে প্রীতিকে ছেড়ে দিতে হয়। এবার রাজশেখরের এক বন্ধু দেবাকে জানায় যে তার কুলি নম্বর 5821, এবং সে আরও বলে যে যদি তোমার ফোনে কেউ কল করে এবং বলে তোমার কুলি নম্বর 5821, তাহলে বুঝতে হবে সে তোমার সন্তান। রাজশেখর এই সব কিছু তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিল যখন সে সাইমনের এখানে কাজ করছিল এবং তার মনে হচ্ছিল যে তার জীবন বিপদে আছে। তখন সে অনেকবার ম্যানশনে গিয়েছিল এবং তোমাকে জানাতে চেষ্টা করেছিল, কিন্তু তার ভয় ছিল যে তুমি আবার লাল পানি খাওয়া শুরু করবে। এই কারণে সে তোমাকে এই কথা জানায়নি। এরপর দেবা এখান থেকে চলে যায় এবং আমরা দেখি কল্যাণীকে, যাকে সেই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, এবং এখানে অর্জুনকেও দেখা যায়। অর্জুন কল্যাণীকে বলে যে তুমি কেন আমাকে এত বড় ধোঁকা দিলে। কথা শুনে কল্যাণী কেঁদে উঠে আর বলে যে দয়াল তার সঙ্গে গেম খেলছে, সে বছরের পর বছর ধরে আমাকে ব্যবহার করছে এবং আমি এই জাল থেকে কখনো বের হতে পারিনি। কল্যাণী অর্জুনের সামনে খুব বেশি কাজ ছিল, এটা দেখে অর্জুন তাকে ছেড়ে দেয়। কিন্তু ছাড়া পাওয়ার পরই কল্যাণী এক ধামাকা সৃষ্টি করে দেয়। অর্জুনের সাথে যতজন মানুষ ছিল কল্যাণী তাদের সবাইকে নিষ্ঠুরভাবে মারতে থাকে এবং শেষ পর্যন্ত অর্জুনকেও মেরে দেয়। এরপর কল্যাণী দয়ালকে ফোন করে এবং জানায় যে সে এখান থেকে মুক্ত এবং প্রীতি এখনও খুব দূরে যায়নি, তাই তুমি চাইলে এখনও ওকে ধরে আনতে পারো। এরপর আমরা দয়াল এবং কল্যাণীর সংযোগ সম্পর্কে জানতে পারি। জানা যায় যে তারা দুজনই পুলিশ কনস্টেবল। দয়ালও পুলিশ কনস্টেবল ছিল, কিন্তু সে সম্পূর্ণভাবে অনফিট ছিল। এই জন্য পুলিশ তাকে আন্ডারকভার একটি মিশনে পাঠিয়েছিল। এ কারণে দয়াল এবং কল্যাণী একেবারেই খুশি ছিল না। তাই তারা এখান থেকে একটি পরিকল্পনা করে এবং দুজনেই বন্দরে থেকে অনেক সম্পদের মালিক হয়। তাদের কাছে কোটি কোটি টাকার সম্পদ আছে। দুজন সাইমনের নাকের ডগায় থেকে নিজেদের জন্য টাকার পাহাড় তৈরি করছিল। এবার দয়াল প্রীতির পেছনে ছোটা শুরু করে। যদিও প্রীতি দেবার লোকদের সঙ্গে অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু দয়াল হার মানে না। সে প্রীতির পেছনে ছুটে যায় এবং শেষ পর্যন্ত প্রীতিকে খুঁজে পায়। কিন্তু প্রীতির সঙ্গে দেবার 4 জন লোক উপস্থিত ছিল। অন্যদিকে আমরা দেখি যে সাইমনের মনে হচ্ছে
যে দেবাই অর্জুনকে মেরেছে। এই জন্য সে নিজের লোকদের ম্যানশনে পাঠায়, যা দেবার ম্যানশন। দেবার ম্যানশনে এখন অনেকেই পৌঁছে গিয়েছিল এবং এই সমস্ত লোকের খবর দেবার কাছে পৌঁছে গিয়েছিল যে অনেক লোক ম্যানশনে এসেছে। কিন্তু ম্যানশনে একটা বড় সমস্যা হলো প্রীতির 2 বোনও ম্যানশনে উপস্থিত ছিল। এই জন্য সেখানে যেন তাদের কোনো সমস্যা না হয়, তাই দেবা সেখানে পৌঁছে যায় এবং সাইমনের লোকদের সঙ্গে লড়াই শুরু করে। যদিও সাইমনের লোকেরা অনেক বেশি ছিল, কিন্তু তাদের সামনে দাঁড়িয়েছিল থালাইভা রজনীকান্ত, অর্থাৎ দেবা। দেবা তাদেরকে খুব নিষ্ঠুরভাবে মারছিল এবং যখন সে দুর্বল হয়ে পড়ছিল তখন এখানে প্রবেশ করে কর্নর সুপারস্টার উপেন্দ্র। উপেন্দ্র দেবার সঙ্গে মিলিত হয়ে সাইমনের লোকদের ভয়ঙ্করভাবে মারছিল। অন্যদিকে আমরা দেখি প্রীতিকে, যে নিজের জীবন রক্ষার করার জন্য অনেক চেষ্টা করছে, কারণ দয়াল তার পেছনে ছিল এবং যে কোনো মূল্যে প্রীতিকে পেতে চাইছিল। যদি প্রীতি তার কাছে আসে তাহলে পুরো সিস্টেম তার হাতে চলে যাবে। যখন প্রীতির মনে হয় যে তার জীবন বিপদে, তখন সে তার পিতা রাজশেখরের একটি কথা মনে করে, যদি কখনো কোনো সমস্যায় পড়ে তাকে শুধু একটি টেলিফোন নম্বরে কল করতে হবে এবং তাকে কুলি নম্বর 5821 জানাতে হবে। প্রীতিকে এটি মনে আসতে সে সঙ্গে সঙ্গে সেই নম্বরে কল করে এবং ফোন তোলে আমাদের দেবা। ফোন তোলার পর প্রীতির কণ্ঠ শুনতে পায়। প্রীতি বলে, আমার বাবাজি আপনাকে কল করার জন্য বলেছিলেন। আমি জানি না আপনি কে, কিন্তু আমার বাবা বলেছেন যে আমি আপনাকে আপনার কুলি নম্বর 5821 জানাবো। এটা শুনে দেবার বুঝে গেছে যে তার সন্তান অন্য কেউ নয়, প্রীতি। কিন্তু এখনও প্রীতির জীবন বিপদে আছে। সে ট্রেনে ছিল এবং দয়াল তার পেছনে ছিল। প্রীতি প্রায় চেন্নাই ইগমোরে পৌঁছে গেছিল, কিন্তু দয়াল সামহাও তার পিছু নেওয়া বন্ধ করেছিল। কিন্তু এবার তার কল্যাণীও যোগ হয়ে গেছে। দয়ালের হাতে এখন আরেকটি কাজ। সে সাইমনকে কল করে এবং জানায় যে এইসব কাজের পেছনে প্রকৃতপক্ষে দেবার হাত আছে এবং দেবাই অর্জুনকে মেরেছে এবং সে বাকি সবাইকে শেষ করতে চায়। সে তাকে আরও জানায় যে প্রীতি চেন্নাই ইগমোরে পৌঁছে গেছে, তাকে যে কোনো অবস্থায় ধরতে হবে। এবার প্রীতি চেন্নাই ইগমোরে পৌঁছাতেই সাইমনের লোকেরা প্রীতি এবং কল্যাণীকে গ্রেফতার করে এবং এখান থেকে তারা তাদের সাইমনের কাছে নিয়ে যায়। এখন সাইমনের সামনে প্রীতি এবং কল্যাণী দুজনই উপস্থিত ছিল। কল্যাণী আবারও তার নাটক শুরু করে যে আমাকে মাফ করে দাও, সে এমন মেয়েই নয়, তাকে ফাঁসানো হয়েছে, সে সাইমনের সামনে কাঁদছিল। আর হঠাৎই কল্যাণী সাইমনকে মারার চেষ্টা করে এবং এই সব ঘটনা দয়াল ভিডিও কলে দেখছিল। তখন সাইমন বুঝে যায় যে দয়াল এবং কল্যাণীর মধ্যে কিছু সংযোগ আছে, আর তাই সাইমন কল্যাণীকে ওপারে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেবা জানতে পারে যে সাইমনের লোকেরা প্রীতিকে হারবারে নিয়ে গেছে। এই কারণে দেবার সঙ্গে সঙ্গে সাইমনের কাছে পৌঁছে যায়। দেখা যায় সাইমনের বন্দুকের মুখে প্রীতি বসে আছে। সাইমন বলে, তুমি অর্জুনকে মেরে খুব বড় ভুল করেছ। তুমি কি জানো সন্তানের মৃত্যুর ব্যথা কেমন হয়? তখন সাইমন এবার প্রীতিকে অপারেশন রুমে পাঠায় এবং বলে যে আমার কথায় তুমি এই ছেলের হার্ট বের করে আনবে। এবার দেবা সাইমনকে তার কাহিনী বলতে শুরু করে। সে বলে যে 30 বছর আগে আমি কুলিদের ইউনিয়নের নেতা ছিলাম। আমরা 300 কুলি একসাথে কাজ করতাম। আমি কুলিদের জন্য সবকিছুই করতে পারতাম। আমরা উত্তর ভারতের এক শহরে কাজ শুরু করি। আমাদের দেখাশোনা করার কেউ ছিল না, কেবল এক রাজশেখর ছিল যে আমাদের দেখাশোনা করত। সে আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল, নিজের বাড়িতে রেখেছিল। আমার সামনে পিছনে কেউ ছিল না, তবুও রাজশেখর তার বোনকে, যাকে সে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত, আমার সঙ্গে বিয়ে করিয়ে দেয়। এরপর এক কাজের কারণে সেত আমাদের বিদেশ নিয়ে যায়। আমরা কি কাজ করতাম তা আমরা জানতাম না। আমরা শুধু ওঠানামা করা কাজ করতাম, বাকি কিছুই জানতাম না। এবং যখন আমরা বিদেশে কাজ করছিলাম, একদিন জানলাম যে সেই বাক্সে ড্রাগস আছে। এর কারণে আমাদের 300 কুলিকে গ্রেফতার করা হয়। তখন আমরা কুলি থেকে অপরাধী হয়ে যাই। তখন আমাদের সেট বললেন 300 কুলির মধ্যে যদি 100 কুলি তাদের অপরাধ স্বীকার করে তাহলে বাকি কুলিদের রক্ষা করা সম্ভব। তখন আমরা সেই কুলিদের বেছে নিই যাদের বিয়ে হয়নি। আমরা 60 জনের কাছ থেকে অপরাধ স্বীকার করাই এবং সেই 60 জনের মধ্যে আমিও ছিলাম। যদিও আমার বিয়ে হয়ে গিয়েছিল, তবু আমি কুলিদের সাথেই থাকব। কিন্তু পরে আমরা আমাদের সেটের পরিকল্পনা জানতে পারি। তারা আমাদের বিদেশের জেলে পাঠানোর আগে সমুদ্রের মাঝে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তখন আমরা একসাথে মিলেমিশে তাদের সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করি। কিন্তু আমি আমার 30 সহকর্মী কুলিকে বাঁচাতে পারিনি। কিন্তু এইখানে আমাদের হাতে সেট এসে পড়ে এবং আমরা তাকে খুবই নিষ্ঠুরভাবে মেরে ফেলি। সেই সেট আর কেউ নয়, তোমার বাবা জেবিয়ার ছিলেন। যখন আমি তোমার বাবাকে মেরেছিলাম তখন তুমি সেখানে দাঁড়িয়েছিলে এবং ঠিক তাই তোমার মনে আমি আজও বেঁচে আছি। আর যেই প্রীতি যাকে তুমি মারার জন্য গিয়েছিলে, সে রাজশেখরের মেয়ে নয়, বরং সে আমার মেয়ে। এই সমস্ত কথা শোনার পর সাইমন রাগের আগুনে জ্বলে ওঠে এবং সে দেবাকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু অনেক লড়াইয়ের পর দেবা সাইমনকে খুবই ভয়ঙ্কর মৃত্যুর মুখে ঠেলে দেয়। শেষ পর্যন্ত দেবা সবাইকে বাঁচাতে সক্ষম হয় এবং প্রীতিও বাঁচে। তারা যখন এখান থেকে ফিরে আসছিল তখন অনেক গ্যাংস্টার আসে। তারা দেবা এবং তার লোকদের সঙ্গে নিয়ে যায়, যাদের মধ্যে প্রীতি এবং প্রীতির 2 বোনও ছিল। তখনই এখানে একজন বড় খলনায়ক দাহা প্রবেশ করেন, যিনি আর কেউ নন, আমির খান। দাহার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, অর্থাৎ সাইমনের লোকেরা, দাহা তাদের খুবই নির্মমভাবে মেরে ফেলে
এবার পালা আসে দেবার লোকেদের, যারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। যখন দাহা দেবাকে মারার চেষ্টা করছিল, তখনই দাহার মনে পড়ে যায় যে এই মানুষটিকে সে আগে কোথাও দেখেছে। তাকে মনে পড়ে ৩০ বছর আগের একটি দৃশ্য, যখন কুলি অর্থাৎ দেবা জেভিয়ারকে মেরেছিলেন, যিনি সাইমনের বাবা ছিলেন। সেই দৃশ্য দেখে দাহা দেবার ফ্যান হয়ে যায়। সে তাকে হিরো মনে করতে শুরু করে এবং চাই একদিন দেবা তার রাইট হ্যান্ড হবেন। দাহা দেবাকে জিজ্ঞেসও করে, তুমি কি আমার রাইট হ্যান্ড হয়ে যাবে? কিন্তু এখানেই দেবা দাহার বাবার সঙ্গে কথা বলে, যাদের চোখে দেবার জন্য একটা ভিন্ন রকমের ভয় ছিল। শেষ পর্যন্ত আমরা দেখি যে দাহার লোকেরা এখানে দয়ালকেও ধরে নিয়ে আসে এবং তার জন্য একটি খুব গভীর গর্ত খুঁড়া হয় এবং তাকে সেই গর্তের মধ্যে দাফন করা হয়। দাহা এখানে দেবাকে জিজ্ঞেস করে, অবশেষে এত বড় গর্ত খুদের প্রয়োজন কেন? তখন দেবা উত্তর দেয়, যদি সে বাইরে চলে আসে। অবশেষে দাহা দেবাকে বলে, আমার একটা মিশনে তোমার প্রয়োজন হতে পারে, তুমি সবসময় আমার জন্য প্রস্তুত থাকো। দেবাও হায় বলে সম্মতি দেয়। আর সিনেমা এখানেই শেষ হয়। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অল করে দিন, যাতে আপনাদের এই ধরনের নতুন এবং ফ্রেশ কন্টেন্ট সবসময় পৌঁছায়। ধন্যবাদ।